সেটা হচ্ছে দেখেন, যাই হোক না কেন, দেখেন এটা ঠিকই সব অপরাধে সাজা হয় না, বিভিন্ন কারণে হয় না, প্রমাণ করা যায় না, মামলা চালানোর ক্ষেত্রে টেকনিক্যাল অসুবিধে হয়, বহু অপরাধে সাজা হয় না। কিন্তু অপরাধের বিচার করার একটা প্রচেষ্টা, প্রসেস শুরু করতে হবে। মমতা ব্যানার্জিকে একটা কথা স্পষ্ট করে বলতে হবে এবং তাকে এটা বোঝাতেই হবে, আপনি আইনের ঊর্ধ্বে নন। শেষ পর্যন্ত জেলে যেতে হবে কি হবে না সে পরবর্তীকালে বিচার করা যাবে, কিন্তু তাকে বিচারের আওতায় আনতেই হবে। এটা যদি এখানে না হয় তাহলে সোজাসুজি ভারতের এতকালের যে রুল অফ ল এর কথা আমরা বলেছি তা সবটা শেষ হয়ে যাবে, পশ্চিমবাংলায় জঙ্গলের রাজত্ব তৈরি হয়ে যাবে। এটা হতেই পারে না। মুখ্যমন্ত্রীকে আইনের আওতায় এনে বিচার করতে হবে, সাজা হবে হবে না সে পরে দেখা যাবে। আর এই অফিসাররা এদের বিরুদ্ধে সরাসরি সেটা যেটা বলছিলেন এখন সত্যি ওদের ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করতে হবে। একজন তো খুব সদ্য রিটায়ার করছেন, রিটায়ারমেন্টের পরেও ইনডিসিপ্লিনের জন্য প্রসিডিং করা যায়, আইনত খুব বাধা নেই, কিন্তু একদম এদের বিরুদ্ধে যে ব্যবস্থাটা এইটা নিশ্চিত করতে হবে। সাজা হবে কিনা, রাজনৈতিক ভাবে ডিসিশন হবে কিনা, আমি ভোট বেশি পেয়ে গেছি অতএব আমার অপরাধটা আর অপরাধ থাকবে না, জনগণ বিচার করবে। জনগণ বিচার করবেন না, বিচার হবে দেশের আইন অনুযায়ী। জনগণকে বিচারের অধিকার দেয়নি কেউ, জনগণকে শুধু নির্বাচনের অধিকার দিয়েছে, সেইটা করবে। আইনে সোজাসুজি ঠিক করা আছে কিভাবে বিচার করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের আইন পাল্টে না যাচ্ছে, দিয়ে বলে দেওয়া হচ্ছে পাবলিক ভোট দিয়ে ঠিক করবে, ততক্ষণ পর্যন্ত জনগণের ভোটে কিচ্ছু ঠিক হবে না। জনগণ যদি ভোট দিয়ে কালকে বলতে শুরু করে জল উপর দিকে যায়, তাতে করে জল উপরে যাবে না। একদম সরাসরি 100 জন বললেও অন্যায় যেটা ভুল সেটা ভুল থাকবে। জনগণ যতই ওকে ভোট দিক, যে অন্যায় আজ উনি করলেন, একটা না একাধিক করেছেন, তার জন্য বিচার করতে তাকে হবেই। এইটা তাকে সোজাসুজি বুঝিয়ে দিতে হবে। আপনি যেটা বলছেন সেটা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মনের কথা, মস্তিষ্কের কথা, হৃদয়ের কথা, কোনো সন্দেহ নেই। এই দেশের সংবিধানের প্রতি, দেশের বিচার ব্যবস্থার প্রতি সেই আস্থা রেখেই আমরা এদেশের নাগরিক। কিন্তু বিরাট বড় একটা কিন্তু আছে, আমি বিচার ব্যবস্থার উপর আমরা আস্থা রাখবো। নিজে আমাদের সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি একটা বহু বছর ধরে জমে থাকা মামলার রায় দিল তার নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ, তাদের মধ্যে 3 জন পরে প্রধান বিচারপতি হলেন। রায়টায় বলা হলো যে অপরাধ একটা হয়েছে কিন্তু কারো শাস্তি হবে না, ক্ষতিগ্রস্ত যে পক্ষ তাদের হটিয়ে দেওয়া হলো, অপরাধ যে পক্ষ করেছে তাদের জমিটা দিয়ে দেওয়া হলো। প্রধান বিচারপতি অবসরের কয়েকদিন পরে রাজ্যসভার সদস্য হলেন। এই ঘটনা তো দেশের মানুষ তখন ভুলে যায়নি। না, কোন বিচার ব্যবস্থার উপর, কোন সুপ্রিম কোর্টের উপর আস্থা রাখতে বলছেন? আমরা সবাই জানি, আমরা বাবরি মসজিদ মামলার কথা বলছি, প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের কথা বলছি। এটাও তো মানুষের কথা। এই প্রশ্ন তো আপনাকে উত্তর দিতে হবে। কিসের উপর ভরসা রাখবো মশাই, বলুন আপনি? কিন্তু আর তো কোনো বুদ্ধি নেই। এবার দেখুন, সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়তে যেটা হয়েছে এটা আমরাও লক্ষ্য করেছি, সুপ্রিম কোর্ট হচ্ছে সেই সংস্থা যারা তাকে যারা ম্যান করছেন, যারা ওখানে এসে বসছেন তাদের উপর নির্ভর করেন। একটা সময়তে আমরা দেখেছি একদল জজ যারা সরাসরি মানুষের কথা বলতে শুরু করলেন, একটা সময়তে জজেরা স্ট্রিক্টলি আইন একেবারে তার লিটারাল ইন্টারপ্রিটেশন করতে শুরু করলেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট সেই সময়, ধরুন এডিএম জগবলপুর মামলার পরেতে অনেক পরে আমাদের সিনিয়র চন্দ্রচূড় বলেছিলেন যদি আমি পদত্যাগ করতাম, সময় হয়নি, এইচআর খান্না সাহস হয়েছিল এগেনস্টে বলতে, কিন্তু পারেননি, পরে তাদের উপলব্ধি হয়েছিল। সুপ্রিম কোর্টে বারবার দেখেন, খুব এখনো বিষয়টা খুব কাঁচা টাটকা আছে বলছি, প্র্যাকটিক্যালি আরজি কর মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে তার সর্বনাশ করা হয়েছে। আমি বলছি মানুষের বিভিন্ন সময়েতে
আস্থার অভাব ঘটছে, কিন্তু আর তো কোনো সংস্থা নেই, কার উপরে কোথায় আমাকে নির্ভর করতেই হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয় নিশ্চিতভাবে। সুদীপ্তদা, এই প্রসঙ্গে রাজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মানুষের কিন্তু রাজ্যের মানুষের মোটামুটি ৩টে মত দেখা যাচ্ছে। একদল যেমন মনে করছেন মুখ্যমন্ত্রী এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন, আরেক দল মনে করছেন এটা একেবারে সেটিং, এটা এই ধরনের একরকম চোখে ধুলো দেওয়ার ব্যাপার। আরেক দল মনে করছেন যে এই যে ইডি সিবিআই দিয়ে সত্যি সত্যি নির্বাচনের আগে এই যে চমকানো বিভিন্ন রাজনৈতিক দলকে, এবং আমরা দেখেছি হিমন্ত বিশ্ব শর্মার ক্ষেত্রে যা হয়েছে, আমরা দেখেছি অজিত পাওয়ারের ক্ষেত্রে যা হয়েছে, তারা যখন বিজেপিতে যোগদান করলেন আর তাদের বিরুদ্ধে কোনো তদন্ত নেই, কোনো মামলা নেই, এটা কিভাবে হচ্ছে? এবং এই যে আমরা দেখলাম অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন তারা সবাই জেলে চলে গেলেন। ইডি এই যে তার ক্ষমতা নিয়ে যেভাবে সত্যি সত্যি ইডিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, তার থেকে পরিত্রাণ পাওয়ার পথই বাকি। মানুষের মনে এই আমি প্রশ্ন জানি তো না সফিয়া কোনো পথ কি, এটা ধারাবাহিকভাবে হচ্ছে। তুমি যেগুলো ঘটনাগুলো বললে তো ঘটনা, বাস্তব। শুধু সর্বভারতীয় ক্ষেত্রে কয়েকটা কথা তুমি বললে, পশ্চিমবঙ্গের উদাহরণটা আমি দিই। মনোজ ভুইয়া, প্রবীণ কংগ্রেস নেতা, তার বিরুদ্ধে একটা মার্ডার কেস হলো। তিনি সপরিবার তৃণমূল কংগ্রেস হয়ে গেলেন না, জনপ্রতিনিধি হলেন, আবার নির্বাচিত হলেন। হত্যার মামলা তার বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে দেখো, তার বিরুদ্ধে কত প্রচুর দুর্নীতির মামলা, কেন্দ্রীয় সংস্থা তদন্তকারী সংস্থার মামলা। যেই তিনি বিজেপিতে চলে গেলেন, সমস্ত কিছু চাপা পড়ে গেল। সেই জন্যই তো তপনবাবু ঠিকই বলছেন যে বিচার ব্যবস্থা ছাড়া তো ভরসার কোনো জায়গা নেই। কিন্তু বিচার ব্যবস্থার উপর যে প্রশ্ন উঠছে, এগুলো অত্যন্ত গুরুতর প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর তো মানুষ খুঁজবেন। হ্যাঁ, এবং সেখানে আলটিমেটলি আর যখন এখনো পর্যন্ত আমরা যখন দ্বিতীয় কোনো সংস্থা তৈরি করতে পারছি না ভরসা করার জন্য, তখন আমাদের বিচার বিভাগের উপরই ভরসা করতে হবে। তা না হলে যে অ্যানার্কি তৈরি হবে, যে বিশৃঙ্খলা হবে, বিচার বিভাগকে যদি আমরা পুরোপুরি অস্বীকার করতে শুরু করি, নট উইথস্ট্যান্ডিং এর অনেক রকম সমস্ত রকম উইকনেসেস আছে, শর্টকামিংস আছে, তা সত্ত্বেও আমাদের ভরসা বিচার বিভাগে রাখতে হবে। চেষ্টা করতেই হবে বিভিন্ন জায়গা থেকে মানুষের অধিকারে তারা কাজ করতে পারেন কিনা। যেমন একটা সময় আমি বললাম, এডিএম জব্বলপুর মামলার পরে সারা পৃথিবী মনে করেছিল, ভারতের আইনজীবীরা মনে করেছিলেন বিচার বিভাগ এক্সিকিউটিভের কাছে মূলত তখন ইন্দিরা গান্ধীর সময় হাঁটু গেড়ে বসে রয়েছে। একা একটা লোক এইচ.আর. খান্নার বক্তব্য সারা পৃথিবীতে সেদিন অ্যাক্লেমড হয়েছিল। আমরা বলেছিলাম বিচার বিভাগের সম্মান বাঁচলো। এইচ.আর. খান্না এট দি কস্ট অফ, ওকে আর চিফ জাস্টিস হতে পারলেন না, কিন্তু অন্তত বিচার বিভাগের সম্মান উনি রক্ষা করে গেছিলেন সেদিন। হ্যাঁ, সেদিন রক্ষা করে গেছিলেন। সেইটা এইচ.আর. খান্না সেদিন ওই বিচার বিভাগের সম্মান রক্ষা করে গেছিলেন। ঠিক একইভাবে তার পরবর্তীকালে আমরা দেখেছি এক গাদার ক্ষেত্রে যেখানে সুপ্রিম কোর্ট অত্যন্ত সাহসিক ব্যবস্থা নিয়েছেন ভারতবর্ষের মানুষের জন্য, এইরকম পরিস্থিতি হতে থেকেছে। কিন্তু এই বিচার বিভাগকে এখনো অব্দি আমরা জানি, এখন পরপর যা কিছু ঘটনা ঘটছে তাতে মানুষের আস্থায় বড় সড়ো চির ধরেছে। কিন্তু আমাদের আর কোনো জায়গা নেই, আমাদের তাকিয়ে থাকতে হবে এই বিচার বিভাগের দিকে। এবং এটাও ঠিক, বিচার বিভাগকে নিয়ে অনেক অন্যায় করা হচ্ছে, কিন্তু এটার জন্যে বিচার বিভাগকে না করে দেখতে হবে। কারণ একটা ঠিকই, জাজেস অ্যাপয়েন্টমেন্ট নিয়েও একটা বিরাট বস্তু রয়েছে। বিভিন্ন সময়েতে যারা জজ হয়েছেন সেটাও কিন্তু খুব যে একটা বিতর্কের ঊর্ধ্বে তা নয়। আপনি বলুন হাইকোর্টের জজ কে হবে, কিভাবে ঠিক হয়, তার পেছনে অনেকটা পলিটিক্যাল বিষয় থাকে এবং তারা তাদের পলিটিক্যাল গ্রুমিং নিয়েই বিচার করতে আসেন। অনেকে সেটাকে টপকে যেতে পারেন, অনেকে পারেন না, ফলে বিচার বিভাগে রাজনীতি ঢুকে পড়ে। আমাদের দেশের সংবিধানেও এমন ভাবে ব্যবস্থা করা হয়েছে কিভাবে করে শেষ পর্যন্ত নিয়োগ হবে, কলেজিয়াম ইত্যাদি ইত্যাদি, এই নিয়েও অনেক মামলা সুপ্রিম কোর্টে হয়েছে। ওনারা জানেন সমস্ত বিষয়। সুতরাং সমস্যা আসবে, এই সমাজ আছে, বিচার ব্যবস্থা একেবারে তার থেকে বাইরে গিয়ে কোনো আইভরি টাওয়ারে বাস করে না। এই সমাজের মানুষেরাই বিচার বিভাগে গিয়ে বসেন এবং তারা তাদের চিন্তা ভাবনাকে সাথে নিয়েই জজ হন, ফলে সেটার প্রভাব ঘটে। ঠিকই তো। আমি অনুষ্ঠান শেষ করার সময় হয়ে আসছে, হয়তো সোফিয়া ঠিক করবে কখন কাকে দিয়ে শেষ করবে। আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে এই যে দর্শকদের জন্য, আমি তো এই জন্যই সাংবাদিকতা পেশায় এলাম। মানে এখানে
আমি নিজের দমে যতদূর করতে পারি ততদূর আমি ঠিক যেতে পারবো, কিন্তু আইন পেশায় যদি যেতাম, আমার 3 কুলে বাপ ঠাকুরদা তার বাপ ঠাকুরদা কেউ আইন পেশায় নেই, আমার জীবনে কোনোদিন কোথাও যেতে পারতাম না, কোনোদিন কেউ আমাকে জাজ করতো না, আমার বাবা কাকা মামা দাদা কেউ জজ নেই, ওখানে আমি আটকে যেতাম। সেই জন্য ওই পেশাটা তাদের জন্যই ভালো যাদের পুরুষানুক্রমে তারা করে আসছেন। সুসফিয়া।